আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। দীর্ঘদিন যাবত আমরা আসলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না, বেশ কিছু রিজনে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তোমরা ইতিমধ্যে অনেকে জানো যে ভাইয়া আসলে নতুন একটা জব হয়েছে, জব পারপাসে আসলে আমরা ক্লাস শিডিউলে তেমন একটা ফোকাস দিতে পারছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে জব যে হবে এটা তো আসলে র্যান্ডমলি হয়ে গিয়েছিল, তো আসলে ওইভাবে আমাদের জানা ছিল না। আমাদের কোর্স শিডিউল যেভাবে সাজানো ছিল আমরা সেভাবে নিতে পারছি না, সেজন্য আবারও বলছি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমাদের 26তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাসে দেখাবো, আচ্ছা তার আগে তোমাদেরকে একটু জয়েন করে নিচ্ছি। আচ্ছা, খুব দ্রুত সবাই একটু জয়েন হয়ে নাও। আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে আমরা জানিয়ে দিয়েছি, যারা যারা জয়েন হতে পারছে না তারা খুব দ্রুত জয়েন হয়ে নাও। ওকে, যে কথাটা বলছিলাম যে আমরা আজকে 26তম ক্লাসে দেখাতে চলেছি তোমাদের বিগত ছয়টা যে আমাদের চ্যাপ্টার রয়েছে, 6টা অধ্যায় রয়েছে। অধ্যায়ের বেসিকগুলো তোমরা অনেকে হয়তো ভালো করে বুঝতে পারো নাই, বা অনেকদিন আগে পড়েছো ভালো করে বুঝতে পারো নাই। ইনশাল্লাহ আজকে থেকে আমরা খুব কম প্র্যাকটিস করবো, বাট খুব গুরুত্বপূর্ণ কিছু সিকিউ এখানে দেওয়া আছে। আজকের ক্লাসে আমরা ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ সিকিউ প্র্যাকটিস করব। এই কয়েকটা গুরুত্বপূর্ণ সিকিউ প্র্যাকটিস করলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। আশা করি বাকিগুলো তোমরা বাসায় আরেকটু প্র্যাকটিস করলে ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবে। সো ওয়ালাইকুম আসসালাম। 7টার সময় শুরু করার কথা ছিল, সাউন্ড কম ভাইয়া। আচ্ছা, আমি সাউন্ড আমার জায়গা থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, তোমরা একটু সাউন্ড নিজেদের থেকে আর একটু বাড়িয়ে নিয়ে তারপর ক্লাসটা দেখো। ক্লাস আর পরে নেওয়ার কথা ছিল, আমরা 30 মিনিট আগেই শুরু করেছি। যে অফলাইন ব্যাচ ছিল সেটা আসলে একটু আগে শেষ করে দেওয়া হয়েছে, এই জন্য তোমাদের আগে শুরু করানো হয়েছে। ঠিক আছে, ওকে, আমি আবারও একটু বলে দিচ্ছি আসলে আমাদের ক্লাস শিডিউলটা এলোমেলো হওয়ার পিছনে কারণটা কি। তোমরা অনেকে জানো যে ভাইয়ার নতুন একটা জব হয়েছে। সো গত 2 দিন আগে, মানে এখনো ট্রেনিং সেশন হচ্ছে, এখনো জয়েন হয়নি, গত একটা জব হয়েছে, যার কারণে জবের কারণে আসলে ভাইয়া ক্লাসে তেমন মনোযোগ দিতে পারছে না বা ক্লাস শিডিউল সাজাতে পারছে না, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা তাহলে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারের সিকিউ গুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, সব সময় এই সাউন্ড কম থাকে। আচ্ছা, আমার জায়গা থেকে আমি একটু দেখি সাউন্ড কি। আচ্ছা, আমার এখানে যথেষ্ট সাউন্ড শোনা যাচ্ছে। তোমাদের কাছে যদি সাউন্ড না যায়, না পৌঁছায়, একটু কষ্ট করে সাউন্ডটা একটু বাড়িয়ে নিয়ে ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? ওকে, দেখো আমরা প্রথম সিকিউটা প্র্যাকটিস করতে যাচ্ছি। তাহলে এটা কোন চ্যাপ্টারের, আমি কিন্তু চ্যাপ্টারের নাম উপরে উল্লেখ করে দিয়েছি। যে সিকিউটা আমরা প্র্যাকটিস করব প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দেখবে উপরে লেখা রয়েছে, ঠিক আছে? ওকে, খুব ভালোভাবে আমরা একটু মনোযোগ হব। আমরা লিখবো না, কারো খাতা লাগবে না এখন। জাস্ট সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুধু ক্লাসটা দেখবা, আর পরবর্তীতে যখন আবার ক্লাসটা থাকবে আবার দেখবা। শুধু দেখলেই মানে শুনলেই হয়ে যাবে। ওকে, দেখো প্রথম যে সিকিউটা, আমরা একটু উদ্দীপকটা দেখি। আমরা নিজেরা তোমাদের একটু সময় দেব যে টপিক ধরতে পারো কিনা সেটা সময় দেব। দেখো 1 নাম্বার কি বলেছে, জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে। ওকে, তাহলে জামান সাহেব দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে।
যেখানে সে প্রথম 1 মাস বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। এ পরিবেশেই সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর নানা কৌশল রপ্ত করে। ওকে, জামান তার কাজের পাশাপাশি আরো একটি প্রতিষ্ঠানেও ডেটা এন্ট্রির কাজ নেয়। তার পাঠানো অর্থেই গ্রামের বাড়িতে তার অর্ধপাকা ঘরটি আজ দোতলা দালানে পরিণত হয়েছে। এই পর্যন্ত হলো আমাদের টোটাল উদ্দীপকটা। আমি প্রশ্নের পরে যাব, আগে উদ্দীপকটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার কোশ্চেন অ্যানসার করা ইজি হয়ে যাবে। আগে উদ্দীপকটা আমরা বুঝি, কয়টা ঘটনা বলা আছে দেখো। জামান সাহেব একজনের নাম, উনি দক্ষিণ কোরিয়াতে গিয়েছেন একটা গাড়ির ড্রাইভার হিসেবে। তো প্রথমেই উনি ড্রাইভার মানে গাড়ি চালায় নাই, উনি কি করেছে 1 মাস আগে বিশেষ একটা প্রযুক্তির মাধ্যমে ট্রেনিং দিয়েছে। তো এই যে একটা ঘটনা, এটা আমাদের প্রথম চ্যাপ্টারের কোন অংশের সাথে মিল রয়েছে তোমরা একটু ঝটপট করে কমেন্ট সেকশনে আনসার দাও। দ্বিতীয় ঘটনা হলো তিনি ড্রাইভার পেশার পাশাপাশি অন্য একটা প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রির কাজ করে তার বাড়িতে অর্ধপাকা ঘর ছিল, সেটা এখন দোতলা করেছে। এই যে এখানে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা কোনটার সাথে আমাদের বইয়ের রিলেটেড আছে, কোনটার সাথে আছে সেই টপিকের নাম একটু তোমরা কষ্ট করে লিখে দাও, দেখি পারো কিনা তোমরা। আচ্ছা, কিসের জব পেয়েছেন ভাইয়া? আচ্ছা, নোমান বলেছে যে কিসের জব। আচ্ছা, নোমান অলরেডি উত্তর দিয়েছে ভার্চুয়াল রিয়েলিটি। জান্নাতুর মাইশা উত্তর দিয়েছে ভার্চুয়াল রিয়েলিটি। এখানে কিন্তু দুইটা গল্প রয়েছে, গল্প একটাই বাট কাহিনী রয়েছে দুই রকম। একটা ভার্চুয়াল রিয়েলিটি তোমরা বুঝে ফেলেছো এটা হবে, আর দ্বিতীয়টা সে ডেটা এন্ট্রির কাজ করে, এটা কিন্তু আরেকটা গল্প মানে আরেকটা কাহিনী। তো এটা দেখো কিসের সাথে মিল রয়েছে। সাদিয়া আক্তার বলেছে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে। নম লিখেছে কিসের জব পেয়েছেন। যারা আমার সাথে যুক্ত আছো তোমরা এখানকার, যারা অনেকে আছে আমার সাথে ফ্রেন্ড লিস্টে যুক্ত আছে বা আমাকে ফলো লিস্টে যুক্ত আছে, তারা হয়তো আমার পোস্ট দেখেছে। গত 2-3 দিন আগে আমার বসুন্ধরা রোডে গ্রামীণ ফোন, তোমরা তো গ্রামীণ ফোনের নাম শুনেছ, সেই গ্রামীণ ফোন সিম কোম্পানি তার কাস্টমার কেয়ারে জব হয়েছে। তো এখনো আসলে জয়েন হয়নি, মানে হচ্ছে আর কি, ট্রেনিং হচ্ছে, কিছুদিন পর জয়েন হবে, সামনের মাসে হয়তো 1, 2 বা 5 তারিখে জয়েন হবে। এই জন্য আসলে তোমাদের ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত, ক্লাস তেমন ভাবে নিতে পারছে না। তবে ইনশাল্লাহ আমরা শেষ দেব, হ্যাঁ, 30টা ক্লাস বা 31টা 32টা ক্লাসের মধ্যে আমরা শেষ দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে তোমরা বলতে পারছো যে প্রথম গল্পটা হলো ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি, প্রথমটা হলো ভার্চুয়াল রিয়েলিটি আর আরেকটা হলো কি ডেটা এন্ট্রি। ঠিক আছে, তো ডেটা এন্ট্রি কিসের সাথে সম্পর্কিত এটা আমরা একটু অ্যানসার করতে গিয়ে দেখি। ঠিক আছে, দেখো ক নম্বরে বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। ক নম্বরে বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তোমরা একটু বলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি। কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটাকে আমরা সংক্ষেপে বলবো এআই। ক নম্বরে আমরা সংক্ষেপে এটাকে কি বলবো, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবারও বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার সংজ্ঞাটা আমরা কিভাবে দেব। এটার সংজ্ঞাটা হলো যে মানুষের চিন্তা ভাবনাকে, তোমাদের আবার একটু সময় দিচ্ছি, দেখো এটার সংজ্ঞাটা আমরা এইভাবে বলবো যে দাঁড়াও। আচ্ছা, তোমাদের কাছে কি স্ক্রিন বাঁকা দেখা যাচ্ছে? স্ক্রিন বাঁকা দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও তো। আমার এখানে একটু স্ক্রিনটা বাঁকা দেখা যাচ্ছে। তোমরা ওইখানে তোমাদের নিজেদের ফোনে দেখো যে স্ক্রিনটা বাঁকা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কি পড়লাম,
কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা একটু পরের পৃষ্ঠায় ক নাম্বারটা লিখি। দেখো ক নাম্বারটার অ্যানসার তাহলে আমরা কি লিখতে পারি, যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা লিখতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার ইংরেজি নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে আমরা এআই বলবো। এটা লেখার পরে লিখব যা হুবহু মানুষকে নকল করতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা ক নম্বরের অ্যানসার দেব, যা মানুষকে হুবহু কপি করতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখব কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম শব্দের অর্থ হলো মানুষের বানানো, মানে বুদ্ধিমত্তা ধরো আল্লাহ তাআলা বানাইছে, তাই না? তো এই মানুষ আবার অন্য একটা বুদ্ধিমত্তা বানিয়েছে যেটাকে আমরা এআই বলি। একদম হুবহু আমি যা পারবো না প্রয়োজনে আমার চেয়ে আরো বেশি করে দেখাবে, অর্থাৎ হুবহু আমাদের মানুষের যে ব্রেন বা বুদ্ধিমত্তা এটাকে সে নকল করতে পারে, এটাকেই আমরা বলবো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা তাহলে আমরা একটু নেক্সটে যাচ্ছি, যে খ নাম্বারে কি বলেছে। দেখো খ নাম্বারে কি বলা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়। ওকে, খ নাম্বার কোশ্চেনটা লিখতে হবে না, আমি একটু তোমাদের ডিসকাস করে দিচ্ছি। দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলে থাকি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা বলে থাকি, যে যেখানে যে মাধ্যমে সমাজের সকল শ্রেণীর স্তরের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা যায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। একদম সহজ ভাষায় আমি আবার বলছি, যে মাধ্যমে সমাজের সকল শ্রেণীর সকল স্তরের মানুষের সাথে যোগাযোগ বা কমিউনিকেশন স্থাপন করা যায় তাকে, সেই মাধ্যমকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। যেমন কয়েকটা উদাহরণ দিবা, শুধু এই সংজ্ঞা দিলে কিন্তু হবে না, তোমরা এই সংজ্ঞা দেওয়ার পরে দুই তিনটা উদাহরণ দিবা, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম দুই তিনটা তোমরা উদাহরণ দিবা, যে আসলে ওই দুই তিনটার সাথে, মানে যে দুই তিনটা তোমাদের মনে আসবে ওই দুই তিনটা তোমরা ওই সময় উদাহরণ দিয়ে ফেলবা। ঠিক আছে, আচ্ছা বাঁকা না কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা একটু দেখো যে আসলে এখন একটু ঠিক আছে কিনা, আমি একটু ঠিক করার চেষ্টা করেছি, এখন একটু দেখো ঠিক হয়েছে কিনা। আচ্ছা যাই হোক, আমরা এখন তাহলে একটু গ নাম্বারটা দেখি। দেখো গ নাম্বারে কি বলা আছে, উদ্দীপকে জামানের প্রবাস জীবনে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের জামান একটি বিশেষ, এর ভালো করে পড়ো এইটুকু দেখো, একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেয়, এটাকেই আমরা বলবো হলো ভিআর। এটাকে আমরা কি বলবো, ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে আমরা উদ্দীপকটা মানে গ নাম্বারটা কিভাবে সাজাবো আমরা একটু লিখি। দেখো গ নাম্বারটা আমরা কিভাবে সাজাতে পারি, আমরা লিখব উদ্দীপকের, শোনো একটা কথা বলি, অনেক সময় তোমরা যারা উদ্দীপক অ্যানসার করো অনেক সময় তোমরা ভালো জানো, উদ্দীপক সম্পর্কে ভালো জানো, মানে ওই প্রশ্নটা সম্পর্কে ভালো জানো, কিন্তু প্রেজেন্ট করার ধরনের উপরে তোমরা নাম্বার কম পাও। অনেকে উদ্দীপকের কথাগুলো আগে দিয়ে দেয়, তুমি একটা জিস্ট কথা যে অ্যানসারটা হবে, যেমন উদ্দীপকের জামান সাহেবের প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি, এই কথাটা আগে প্রথম লাইনে দিয়ে দিবা। স্যাররা কিন্তু প্রথম দিকে ভালো খেয়াল করে, মাঝখানে কম খেয়াল করে, আবার শেষে একটু ভালো খেয়াল করে, এরকম ধাপধুপ করে দ্রুত অ্যানসার দেখে। তো প্রথম লাইনে জিস্ট কথাটা দিয়ে দিবা যে উদ্দীপকের জামান সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটি হলো আমাদের আইসিটি পাঠ্য বইয়ের ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কিত।
এত সুন্দর করে যদি তুমি সাজিয়ে প্রথম লাইনে দিতে পারো, আমি শিওর যে তুমি ফুল নাম্বার পাইবা। এরপর কি করবা, এরপর ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে পড়বা, যে ভার্চুয়াল রিয়েলিটি হলো একটি বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী একটি প্রযুক্তি, যে আপনাকে একদম বাস্তবের মতো অনুভব করাবে। বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভব করাবে। ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আরো কিছু তথ্য দিবা, বইয়ের মধ্যে আছে। কিছু তথ্য দেওয়ার পরে তারপরে উদ্দীপকে যাবা, যে ঠিক উদ্দীপকে জামান সাহেব দক্ষিণ কোরিয়ায় গিয়ে চাকরি নেন, তখন তিনি যদি সরাসরি ওই প্রশিক্ষণ না দিয়ে গাড়ি নিয়ে যদি রাস্তায় প্রশিক্ষণ দিতে নিত, তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা তার সম্মুখীন করতে হতো, কারণ সে তো প্র্যাকটিস করতো না। যার কারণে সে গাড়ি প্র্যাকটিস করেছে, প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু সেটা রাস্তায় নয়, ঘরের ভিতরে, তার রুমের ভিতরে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে একটা চশমা, হাতে গ্লোভস, তারপর প্যাড, এইসব ইউজ করে তিনি ত্রিমাত্রিক একটি বাস্তবের মতো উদ্দীপনা জাগায় এরকম একটি প্রযুক্তি ব্যবহার করে তিনি প্রশিক্ষিত হয়েছে। তারপর সে রাস্তায় গিয়েছে। এর আমি তোমাকে দিয়ে বলি, তুমি যদি ডিরেক্টলি আজকে তোমার বাবা যদি বলে যে তুমি এইচএসসি তে A+ পেলে তোমাকে একটা প্রাইভেট কার গিফট করব, তুমি যদি সরাসরি সেই প্রাইভেট কারটা নিয়ে রাস্তায় নেমে পড়ো, তাহলে কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তোমাকে আগে কি করতে হবে, ওই প্রাইভেট কার সম্পর্কে খুঁটিনাটি ভালো করে জানতে হবে, এবং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি যদি মানে ঘরের নিজের রুমের মধ্যে একটু যদি চালাইতে পারো, প্রশিক্ষণ নিতে পারো, তাহলে সবচেয়ে ভালো। একদম তোমাকে বাস্তবের মতো দেখাবে। আমি 3D এরকম মুভি দেখেছি, তোমরাও চাইলে দেখতে পারবা, চশমা পরে দেখবে যে একদম টাচ করতেও পারবা। তোমার কাছে এমন মনে হবে যে আমার আশেপাশে সব একদম হুবহু বাস্তব। তুমি যে গাড়ি চালাইবা, মনে হবে তোমার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, অপোজিট থেকে গাড়ি আসতেছে, মানুষজন চলাফেরা করতেছে, ইউটার্ন নিতেছো কিভাবে, গাড়ি ব্রেক করতেছো কিভাবে, সব কিছু তুমি শিখে ফেলবা। তখন তাহলে তুমি রাস্তায় গিয়ে যদি প্রশিক্ষণ দাও, রাস্তায় গিয়ে গাড়ি চালাও, তাহলে আর তোমার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার বা দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা গ নাম্বার প্রশ্ন এভাবে সাজিয়ে লিখব যে উদ্দীপকের জামান সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটি হলো আমাদের আমাদের আইসিটি পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি অংশের সাথে সম্পর্কিত। জাস্ট এই দুইটা লাইন যে প্রথমে লিখবে, আই থিংক সে ফুল নাম্বার পেয়ে যাবে। মানে পরে তো আরো লিখবা, বাট প্রথমে সুন্দর করে গুছিয়ে এই দুইটা লাইন লিখবা। আমি আবারও বলছি, উদ্দীপকের জামান সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটি হলো আমাদের আইসিটি পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি অংশের সাথে সম্পর্কিত। এটা বলার পর ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে সুন্দর কিছু তথ্য দিবা, তারপরে উদ্দীপকের কথা বলবা, যে উদ্দীপকের জামান সাহেব প্রথমেই প্রাইভেট কারটি নিয়ে ড্রাইভার উনি রাস্তায় না নেমে উনি তার রুমের ভেতরে প্রশিক্ষণ দিয়েছে, এতে করে সে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এবং সে নিজে নিজে প্রশিক্ষিত হয়েছে। তাহলে আমরা গ নম্বরে জাস্ট এতটুকু বলবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এরপরে যাচ্ছি, দেখি ঘ নম্বরে কি বলা আছে। দেখো, ঘ নম্বরে বলা আছে জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন করো। ওকে, দেখো এই প্রশ্নটার উত্তরের কিন্তু আমরা এইটুকু ব্যবহার করব। এই প্রশ্নটার ঘ নম্বরের উত্তরের জন্য আমরা এই নিচের এই তথ্যগুলো ব্যবহার করব। দেখো, উনি তো প্রশিক্ষণ দিয়ে গাড়ি চালানো শিখলো, তারপর গাড়ি চালানোর পাশাপাশি উনি অন্য একটা প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রির কাজ করা শুরু করে। এটা হয়েছে কিসের মাধ্যমে? এটা হয়েছে বিশ্বগ্রামের কারণে, যেটাকে আমরা কি বলি, নামটা ভুলে গেলাম, ওয়ার্ল্ড ভিলেজ না কি যেন বলি, বিশ্বগ্রাম, তাই না? আচ্ছা, ওর নামটা ভুলে গেলাম। যাই হোক, তো জামান সাহেব নিজে ঘরে বসে অন্য প্রতিষ্ঠানের যে ডেটা এন্ট্রি করলো, এটা কিভাবে করলো? এটা কিন্তু একমাত্র আমাদের যে এই বিশ্বগ্রাম হয়েছে, এই বিশ্বগ্রামের কারণে। এখন তাহলে তোমার উদ্দীপকটা এভাবে লিখতে হবে, ঘ নাম্বার, যে উদ্দীপকের জামান সাহেবের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির বিশ্বগ্রাম ধারণাটি স্পষ্ট হয়েছে। বিশ্বগ্রাম ধারণাটি স্পষ্ট হয়েছে, নিচে বিশ্বগ্রাম সম্পর্কে আরো তথ্য দেওয়া হলো, এরকম দেওয়ার পরে লিখবা।
যে বিশ্বগ্রাম শব্দটি সর্বপ্রথম ম্যাকলুহান, বিজ্ঞানী ম্যাকলুহান উনি দিয়েছে সর্বপ্রথম বিশ্বগ্রামটা। আচ্ছা, বিশ্বগ্রামের ইংরেজিটা ভুলে গিয়েছি আমি, তোমাদের কারো মনে থাকলে একটু কমেন্ট করো, আমি একটু ওটা দেখে বলবো নি। আচ্ছা, তো বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম দেয় হলো বিজ্ঞানী ম্যাকলুহান। তোমরা এটা দিয়ে শুরু করবা, তারপর লিখবা যে বিশ্বগ্রাম হলো পুরো একটা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসার একটা চেষ্টা করা। আগে যেমন আমরা এক দেশ থেকে অন্য একটা দেশে কোনো খবরাখবর পাঠাতে অনেক সময় লাগতো বা একটা মানুষ দিতে অনেক সময় লাগতো, কিন্তু এখন আমরা কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে চাইলে আমরা অডিও বার্তা পাঠাতে পারি, ভিডিও বার্তা পাঠাতে পারি, ডকুমেন্ট পাঠাতে পারি। ঠিক তেমনি উদ্দীপকের জামান সাহেব তার ঘরে বসে সে অন্য প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রির কাজ করে তার গ্রামের বাড়ি অর্ধপাকা ছিল, ওইটা দোতলা করেছে। এটা একমাত্র বিশ্বগ্রামের সফলতার কারণেই হয়েছে। তাহলে তুমি গ নাম্বারে দিবা হলো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, আর ঘ নাম্বারে দিবা হলো বিশ্বগ্রাম সম্পর্কে। তাহলে আমাদের প্রথম অধ্যায়ে আমি যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক লিখেছিলাম তার মধ্যে বিশ্বগ্রামের ধারণাও রয়েছে, ভার্চুয়াল রিয়েলিটিও রয়েছে। যারা এখনো ওই স্লাইডগুলো পড়ো নাই তারা ওই স্লাইডগুলো ভালো করে পড়বা, তাহলে এই 1 নম্বর সিকিউ তুমি নিজে ঘরে বসে এখন নিজে থেকে লিখতে পারবা। আশা করি এই একটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা গ্লোবাল ভিলেজ, থ্যাংক ইউ। তাহলে বিশ্বগ্রামকে আমরা গ্লোবাল ভিলেজ বলে থাকি, এটার নামের প্রবর্তককে ম্যাকলুহান। ওকে, এখন আমরা তাহলে 2 নাম্বারটাতে একটু যাচ্ছি। দেখো 2 নাম্বারটা কি বলা আছে, মুনতাহা তার বাসায় আনা নতুন টিভিতে একটি সিনেমা দেখলো। সিনেমা দেখার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করলে নিজেকে সিনেমার অংশ মনে হয়। একটি বিশেষ ধরনের চশমা, এই যে এইখানে কিন্তু পয়েন্ট মনে রাখবা, একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করলে নিজেকে সিনেমার অংশ মনে হয়। সে খুবই আনন্দিত হলো। সে তার বাবাকে জিজ্ঞেস করে জানতে পারলো এটি বিশেষ প্রযুক্তির ব্যবহার, এটি একটি বিশেষ প্রযুক্তির ব্যবহার করে টিভি এবং সিনেমাটি তৈরি করা হয়েছে। তারপর মুনতাহা তার এই আনন্দ অনুভূতি তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করলো। তাহলে দেখো এইখানেও 2টা টপিকের বর্ণনা দেওয়া আছে। একটা হলো কি, একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করে মুনতাহা একটি সিনেমা দেখলো, সিনেমাটা দেখলে তার একদম বাস্তবের মতো মনে হলো, সে অনেক আনন্দিত হলো। এই বিষয়টা সে তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করলো। তাহলে এখানেও আমরা 2টা টপিক বা 2টা পয়েন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, কি বলছে টিচার, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, কি আজ আপনি যে ক্লাসগুলো পড়াইছেন ওইগুলো কি আমরা আমাদের এইচএসসি ফাইনাল এক্সাম পর্যন্ত পড়তে পারবো বা এই গ্রুপ অ্যাড থাকতে পারবো? হ্যাঁ, তোমরা এই গ্রুপে অ্যাড থাকতে পারবা, কিন্তু কথা হলো যে ফেসবুক নতুন একটি নিয়ম করেছে, তোমরা জানো গত মাসে এই নিয়মটা করেছে। এটা সবার জন্য, মার্ক জুকারবার্গ এই নিয়মটা করেছে। সেটা হলো কোনো লাইভ ক্লাস 30 দিনের বেশি থাকবে না। এটা যদি আমার কথা অবিশ্বাস হয় তুমি চাইলে গুগল করে দেখতে পারো বা কারো কাছ থেকে শুনে জানতে পারো। 30 দিনের বেশি কোনো লাইভ ক্লাস থাকবে না, ডিলিট হয়ে যাবে। 30 দিন হয়ে গেলে অটোমেটিক্যালি ফেসবুক থেকেও ডিলিট হয়ে যাবে, নিজে ডিলিট করতে হবে না। কিন্তু এই জন্যই আমরা করি তোমাদের এই ক্লাসগুলো আবার এখান থেকে ইউটিউব আপলোড করি। এখন আমি এমন না যে অনেক বড় সেলিব্রিটি হয়ে গিয়েছি, আমার ইউটিউব চ্যানেল কিন্তু 2টা, একটাতে অন্যজন জানে, বাট তোমাদের যেটা দিয়েছি ওইটা কিন্তু খুব ম্যাক্সিমাম পোলাপান জানে না, শুধু তোমরাই যারা ভর্তি হয়েছে কেন তোমরাই জানো। এই জন্য তোমাদের এই ভিডিওগুলো ওই ইউটিউব চ্যানেলে আপলোড হয়, ওটা তোমরা ওখান থেকে দেখতে পারো। ওটা পাবলিকলি করা আছে, বাট ওটা শুধুমাত্র তোমরাই দেখো, ওইখানে অন্য কেউ কিন্তু গিয়ে দেখে না। তোমরা ওইটার একটু ভিউ দেখলে বুঝবা, 30টা ভিউ, 50টা ভিউ, 60টা ভিউ, 25টা ভিউ। তো যদি সবাই দেখতো তাহলে তো 100, 200, 500, 1K, 2K, 5K হয়ে যেত। তো তোমরাই গিয়ে ওইখানে দেখো। সো এটা হিংসার কোনো কারণ নেই যে আমরা ভর্তি হলাম আর বাকিরা বিনামূল্যে দেখতেছে, এটা হিংসার কোনো কারণ নেই। রেকর্ডগুলো আবার পোস্ট করবেন, প্রবলেম কি?
আচ্ছা, রেকর্ডগুলো আবার পোস্ট করলাম, কিন্তু এটা তো রেকর্ড না, এটা তো লাইভ হচ্ছে। এই লাইভটা ডিলিট হয়ে যাবে, এই লাইভটা আগামী 30 দিনের দিন ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যাই হোক, তাহলে আমরা আবার শুরু করি। তো এই উদ্দীপকে আমরা দুইটা জিনিস দেখতে পারলাম। একটা হলো মুমতাহা একটা চশমা পরে একটা সিনেমা দেখলো, সিনেমাটা একদম বাস্তবের মতো মনে হলো। আর আরেকটা হলো এই বিষয়টা সে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তার বন্ধুদের কাছে শেয়ার করলো। 30 দিন হয়ে গেলে যে ডিলিট হয়ে যায় এটা তো জানি। আমাদের অন্যান্য পেইড ক্লাসে রেকর্ডগুলো আবার পরে পোস্ট করে। আপনি যে ক্লাসগুলো নেন সেটা তো মেইনলি 25 ব্যাচ, বাট 26 ব্যাচরা কি করবে ভাইয়া? বলছি লাইভটা আপনি রেকর্ড রাখবেন, পরে পোস্ট করবেন। আচ্ছা, আমাদের এখানে দুইটা ফোন দিয়ে আসলে দুইটা স্ট্যান্ড ওইভাবে রাখার জায়গা নেই। আমরা একটা ফোন দিয়ে একটাই লাইভ নেই। আর দুইটা স্ট্যান্ড হলে বা দুইটা ক্যামেরা হলে, দুইটা ফোন হলে তাহলে একটা রেকর্ড করা যেত, কিন্তু এটা রেকর্ড করার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের সরাসরি একটা ক্যামেরা থেকে সরাসরি লাইভ হয়। এটা আসলে ওইভাবে রেকর্ড করা যায় না, বা হয়তো গেলেও হয়তো বা আমি জানি না আর কি। আচ্ছা, ফারাদুজ্জামান সাজিদ বলেছে না এটা সবার জন্যই ভাইয়া, এটা শুধু 25 কেন, এটা তোমাদের জন্য। হ্যাঁ, 25 26 দুই ব্যাচের জন্যই, সমস্যা নেই। এই উদ্দীপকটা ভালো করে দেখো, আমরা একটু সলভ করি এই উদ্দীপকটা। ক নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, ক নাম্বার প্রশ্ন বলেছে রোবোটিক্স কি। রোবোটিক্স কি ভালো করে মনে রাখো, রোবোটিক্স কি? রোবোটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে রোবট নিয়ে আলোচনা করা হয়। একদম সংক্ষেপে যদি কি ওটা দিতে চাও তাহলে হবে যে রোবোটিক্স হলো একটি বিজ্ঞানের সেই শাখা যেখানে রোবট নিয়ে আলোচনা করা হয়। এতটুকু দিলেও হবে। আবার আমি একটু আরেকটু জুড়ে দিচ্ছি, রোবোটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে রোবট নির্মাণ, রোবটের ডিজাইন, রোবটের গবেষণা, রোবটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করা হয়, তাকে রোবোটিক্স বলে। দুই ভাবে বললাম, তোমাদের যার যেটা সহজ মনে হবে সেটা দিবা। আবারও বলে দিচ্ছি, আমি তো জানি না আমাদের অন্য পেইডে এভাবে করা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, তো রোবোটিক্স এর সংজ্ঞাটা আমি আবারও বলছি। রোবোটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে রোবট তৈরি, রোবট ডিজাইন, রোবটের ভবিষ্যৎ পরিকল্পনা, গবেষণা নিয়ে কাজ করা হয়, তাকে রোবোটিক্স বলে। এটা আমাদের ক নাম্বার চলে গেল। খ নাম্বারটা আমরা একটু দেখি, ডিজিটাল বাংলাদেশের ধারণাটি ব্যাখ্যা করো। এটা আমার বলতে হবে না, এটা তোমরা নিজেরা খুব ভালোভাবে অ্যানসার করতে পারবে। আর আরেকটা কথা বলি, তোমাদের কিন্তু এখন টিচার নিজের হাতের ফোনের মধ্যে, নিজের হাতের মধ্যে টিচার কিন্তু অ্যাভেলেবল টিচার আছে, ইউটিউব তো আছে, ইউটিউব বাদেই তোমার যে শব্দটা সমস্যা হবে সাথে সাথে চ্যাট জিপিটি মানে এআই কে জিজ্ঞেস করবা, ও তোমাকে ওই শব্দটার হাজার হাজার ব্যাখ্যা তোমার সাথে নিয়ে আসবে। তোমার যেটা ভালো লাগবে ওই ব্যাখ্যাটা তুমি পড়বা। ওকে, তো ডিজিটাল বাংলাদেশ, এটাই একটা উদাহরণ আমি দিয়ে দিলাম অলরেডি। ডিজিটাল বাংলাদেশের ধারণাটি, তাহলে আমি সংক্ষেপে একটা লাইন বলি, তোমরা এটা বুঝে নিও। আর ডিজিটাল বাংলাদেশ কাকে বলে এটা আমার চেয়ে মনে হয় তোমরা ভালো জানো। ওকে, ডিজিটাল বাংলাদেশের সঙ্গে আমরা এটা বলতে পারি যে দেশের প্রতিটি সেক্টরে মানে দেশের প্রতিটি ধাপে, সরকারি বেসরকারি প্রতিটি ধাপে আধুনিকতার ছোঁয়ায় কাজ সম্পূর্ণ করাকে ডিজিটাল বাংলাদেশ বলা হয়। অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটাল ইয়াতে কাজ করাকে ডিজিটাল বাংলাদেশ বলা হয়। আমি কিছু ছোট উদাহরণ দেই, তোমরা এগুলো একটু মাথায় ক্যাচ করো, এগুলোতে লিখতে পারবা। যেমন আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের যে জমি ক্রয় বিক্রয় গুলো হতো, ধরো তুমি আমার থেকে জমি কিনবা, আমি তোমার থেকে কিনবো, এরকম হলো। এগুলো শুধুমাত্র হাতে লিখে কাজ করা হতো, দলিল লেখা হতো, হাতে লিখেই লেখা হতো, ওটা অনলাইনে পাওয়া যেত না। এখন সেটা অনলাইনে কিন্তু পাওয়া যায়। তাহলে এইটাই আমরা ডিজিটালের একটা উদাহরণ বললাম। আবার ধরো আমাদের জন্ম নিবন্ধন, আগে আজ থেকে 10 বছর আগেও ডিজিটাল জন্ম নিবন্ধন, এটার নাম আমরা শুনি নেই। আমি যখন 5 এ পড়ি তখনও ছিল না, তখন শুধু কাগজে কলমে 5 6 7 এইটা ওঠার পরে আমাদের প্রতিষ্ঠান থেকে তখন বলা হলো যে বাংলাদেশে এখন জন্ম নিবন্ধন ডিজিটাল করা হচ্ছে। তোমরা যদি এখন ডিজিটাল না করো তাহলে এটা ভবিষ্যতে সমস্যা হবে।
তখন আমরা টাকা দিয়ে ওটা ডিজিটাল করে ফেলেছি। এখন যে কোনো জায়গা থেকে আমার ওই কোড নাম্বারটা, নিবন্ধন নাম্বারটা লিখলেই পুরো ডিটেইলস চলে আসে। এই যে এইগুলোই হলো ডিজিটাল বাংলাদেশের এক একটা প্রেক্ষাপট। তোমরা সুন্দর করে ডিজিটাল বাংলাদেশের সংজ্ঞা দিবা এবং যে কোনো একটা প্রেক্ষাপট ব্যাখ্যা করবা 3-4 লাইনে, তাহলে ক্ষয়ের যে 2 নাম্বার, এই 2 নাম্বার তুমি শিওর পেয়ে যাবা। চ্যাটজিপিটি ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে, ধন্যবাদ। চ্যাটজিপিটি ডাইরেক্টলি গুগল থেকেও ব্যবহার করা যায়, চ্যাটজিপিটি অ্যাপস ব্যবহার করেও গুগল মানে একদম ইনস্টল করে ব্যবহার করা যায়। ওকে, গ নাম্বার দেখো এখন, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি কোনটা ভাইয়া? আবারও সেই ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি। এই প্রশ্নটা একটু ডাবল হয়েছে, যার কারণে একই প্রশ্ন মানে একটু ভিআর একটু বেশি গুরুত্বপূর্ণ, তো এই জন্য দুইটা এসে গিয়েছে আর কি। ওকে, যাই হোক, তো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে গ নাম্বারে বলেছে, যেটা আমরা পূর্বের সৃজনশীল অলরেডি আলোচনা করে এসেছি, 1 নাম্বার আলোচনা করে এসেছি, এই জন্য আমরা আর গ নাম্বার আলোচনা এখানে করছি না। আমরা এখন একটু ঘ এর দিকে তাকাই। ঘ নাম্বারে কি বলা আছে দেখো, বন্ধুদের সাথে মুনতাহার আনন্দ অনুভূতি শেয়ার, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট। তাহলে মুনতাহা যে এই ঘটনাটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তার বন্ধুদের সাথে শেয়ার করলো, এটা বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট। এই কথাটা কতটুকু যৌক্তিকতা রয়েছে এটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা ঘ নাম্বার দিয়ে প্রথমেই লিখব, বন্ধুদের সাথে মুনতাহার আনন্দ অনুভূতি শেয়ার, বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট। কথাটি শতভাগ যৌক্তিক, কথাটি শতভাগ যৌক্তিক। এটা বলার পরে আমরা শুরু করব বিশ্বগ্রামের ধারণা। বিশ্বগ্রাম কাকে বলে? বিশ্বগ্রাম মানে হলো পুরো একটা বিশ্বকে একটি গ্রামের মতো তুলনা করা। একটা গ্রামের যেমন প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের যখন যখন দিনে 2-1 বার দেখা হয়, ঠিক তেমনি পৃথিবীর তুমি এখন কি চাও, কোন দেশের কোন জায়গাটা দেখতে চাও, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে দেখতে পারবা। কোন দেশের কোন মানুষকে দেখতে চাও সেটা দেখতে পারবা। কোন দেশের কোন সিনেমা দেখতে চাও সেটা দেখতে পারবা। কোন দেশের কোন তথ্যটা দেখতে চাও, কোন বইটা পড়তে চাও, সব কিছু তুমি পেয়ে যাচ্ছ। এইটাকেই বলা হয় বিশ্বগ্রাম। অর্থাৎ পুরো বিশ্বকে যদি গ্রামের সাথে তুলনা করা হয়, গ্রামের মতো করে সাদৃশ্য করে গড়ে তোলা হয়, তাহলেই তাকে বিশ্বগ্রাম বলা হয়। তো দেখো, মুনতাহা তার এই আনন্দ ঘন মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যে ফেসবুকে পোস্ট করে ফেলে। তো সে যে ফেসবুকে এটা পোস্ট করলো, ধরো তার একটা ফ্রেন্ড সুইজারল্যান্ডে আছে, তার একটা ফ্রেন্ড সৌদি আরবে রয়েছে। তো এই দুইজনের কাছে কি এক এক সময় এক এক রকম ভাবে যাবে? যে সুইজারল্যান্ডে এই পোস্টটা যেতে 2 ঘন্টা লাগবে, সৌদি আরবে যেতে 20 মিনিট লাগবে, এরকম বিষয় না। 1 সেকেন্ডের মধ্যে তার ফ্রেন্ড লিস্টে থাকা সব ফ্রেন্ড যে যত দূরেই থাকুক না কেন, সবার কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার কাছে পোস্টটা চলে যাবে। এইটাকেই আমরা বিশ্বগ্রাম বলি। ক্লিয়ার? এই জন্য বলা হয়েছে যে মুনতাহার ঘটনাটার সাথে বিশ্বগ্রামের সাথে একটা সংশ্লিষ্টতা রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু একটা কথা বলি, সৃজনশীল বেশি তথ্য দিতে হয় না, কম তথ্য দিয়ে লিখবা, কিন্তু মনের ভাব এত সুন্দর করে গুছিয়ে লিখবা যাতে স্যার তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য। আমরা এমনিতে জানি থিওরি নাম্বারগুলো কম দেওয়া হয়, নাম্বার কেটে দেয়, কিন্তু তুমি এমন সিস্টেমে লিখবা স্যার যেন নম্বর কাটার স্কোপ না পায়। ওকে, আমরা তাহলে নেক্সটটা দেখি। হ্যাঁ, ওকে, দেখো নেক্সট, ডক্টর সাইফুল্লাহ তার ল্যাবরেটরি, এখানে অনেক কিছু লেখা আছে। আচ্ছা, আমরা পুরোটা উদ্দীপকটা পড়ি। এটা হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের 3 নাম্বার সৃজনশীল। ডক্টর সাইফুল্লাহ। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, দেখি কে কে পারে। এই যে ডক্টর আর ডাক্তার, এটার মধ্যে পার্থক্য কি? দেখি কে কে পারো। ডক্টর এন্ড ডাক্তার, এর মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে পার্থক্য কি? দেখি কেউ একটু পারো না? এটা একটু অফ টপিকে চলে গেলাম। হ্যাঁ,
মাঝে মধ্যে একটু অফ টপিক নিয়ে আলোচনা করতে হয়, না হলে তো আমি রোবট হয়ে গেলাম। রোবট আর আমার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। একটু বলো, এই ডক্টর দ্বারা আমরা কি বুঝি আর এই ডাক্তার দ্বারা আমরা কি বুঝি? হোয়াটসঅ্যাপে আপনি প্রতি অধ্যায়ের যত টপিক আছে সেখান থেকে আপনি বেছে বেছে যেগুলো থেকে সৃজনশীল আসে সেগুলো স্টার দিয়ে যদি একটু টপিক বলে দেন, সবাই আশা করি ভালোভাবে বুঝতে পারবে। ভাইয়ার সময় করে হোয়াটসঅ্যাপে এই টপিকগুলোর নাম দিয়ে, ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে দিয়েন প্লিজ। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দেব সাজিদ। এখন একটু আপনারা বলেন, ডক্টর আর ডাক্তারের মধ্যে পার্থক্য কি আপনারা জানেন কিনা? না জানলে আমি একটু বলে দিচ্ছি। এটা কিন্তু অফ টপিক, মানে অন্য টপিক নিয়ে আলোচনা করছি, 1 মিনিট সময় লাগবে, এগুলো জানা প্রয়োজন, ঠিক আছে? এগুলো শিক্ষার একটা অংশ। একটু বলো, ডক্টর এবং ডাক্তারের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তার মানে তোমরা হয়তো বা জানো না, কেউ হয়তো বা জানো না ডক্টর এবং ডাক্তারের মধ্যে পার্থক্য কি। একটু মনোযোগ দিয়ে শুনে নাও, এটা অনেক সময় কাজে লাগবে, অনেক ভালো ভালো মানুষকে এটা বলতেও পারবা। হ্যাঁ, দেখো, এই যে প্রথমে যে ডক্টর, ইনি আসলে পেশায় ডক্টর না, ইনি আসলে চিকিৎসক না, চিকিৎসক নয়, উনি আসলে চিকিৎসক না। আর এই ডাক্তার আসলে প্রকৃতপক্ষে চিকিৎসক। আরেকটু আমি ব্যাখ্যা করে বলি, এই ডক্টর হলো একটা ডিগ্রির নাম। এই ডক্টর কি একটা ডিগ্রির নাম, একটা ডিগ্রির নাম। যারা শিক্ষক হয় বা প্রফেসর হয় তারা এই ডক্টরটা পেয়ে যায়, মানে একটা ডক্টরের ডিগ্রি অর্জন করে। তারা আসলে ডাক্তার হয় না, চিকিৎসক হয় না, শিক্ষক হয়। তারা এই ডক্টর নামের একটা, ডক্টরেট নামের একটা ডিগ্রি আছে, ওই ডিগ্রিটা অর্জন যারা করে বা ডিগ্রিটা যারা কমপ্লিট করে তাদের নামের সাথে ডক্টর হয়ে যায়। তা আমি যদি ভবিষ্যৎ ধরো ওই ডক্টর হলো যারা পিএইচডি করে আর ডাক্তার হলো যারা এমবিবিএস করে, এক কথায় একজন গবেষক আর একজন চিকিৎসক। সুন্দরভাবে উত্তর দিয়েছে সাজিদ, ওর উত্তরটা অনেক সুন্দর হয়েছে। তোমরা যারা আমার কথাটা বুঝতেছো না হয়তো সাউন্ডের কারণে, তোমরা ওর কমেন্টটা দেখতে পারো, ওর কমেন্টটা অনেক সুন্দর হয়েছে। এই ডক্টর হলো ডাক্তার না, গবেষক বা শিক্ষক, প্রভাষক। আর এই ডাক্তার হলো আসলে ডাক্তার, চিকিৎসক। হ্যাঁ, ওকে। তো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হলো, সরি, আমরা এখানে ছিলাম। ওকে, ডক্টর সাইফুল্লাহ তার ল্যাবরেটরি কক্ষে আঙ্গুলের চাপ দিয়ে প্রবেশ করেন। একই ল্যাবরেটরির অন্য কক্ষে প্রবেশ করার সময় সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। পয়েন্ট টু দা, মানে নোট করেন এখানে পয়েন্ট, হ্যাঁ, পয়েন্ট টু দা মিলন কি যেন বলে। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে দুইটা পয়েন্ট, 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নম্বরে হলো উনি আঙ্গুলের চাপ দিয়ে প্রবেশ করলো, আর 2 নম্বর হলো উনি অন্য একটা কক্ষে জাস্ট তাকিয়েছে দরজার দিকে আর দরজা খুলে গেছে। দুইটা কাহিনী আছে এখানে। তারপর একদিন তিনি বন্ধু চিকিৎসকের নিকট গালের আঁচিল অপারেশনের জন্য গেলেন। বন্ধু তাকে স্বল্প সময়ে -20 ডিগ্রি তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। কিছুক্ষণ পর তিনি তার ল্যাবরেটরিতে ফিরে এসে কাজ শুরু করলেন। খুব সুন্দর সুন্দর এখানে তথ্য দেওয়া আছে। দেখো, যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্ট করো যে এখানে কোন কোন অংশ থেকে প্রশ্ন করা হয়েছে। তার আগে আমরা শুরু করি ক নাম্বারটা। দেখো, ক নাম্বার কি বলা আছে, ভিডিও কনফারেন্সিং কি। তো আমি একটু ভিডিও কনফারেন্সিং একটু বুঝিয়ে বলছি তোমাদের। দেখো, ভিডিও কনফারেন্সিং শব্দের অর্থই হলো সভা বা সমাবেশ। ধরো বিশাল একটা সভা, যদি আমি অনেক দূরে আসতে পারতেছি না, ওইখান থেকে যদি আমি ফোনের মাধ্যমে ভিডিও কলের সবার সাথে যুক্ত হয়ে একটা কলের মাধ্যমে সবাইকে যদি বলি এই যে আমি, কি অবস্থা সবার, কেমন আছেন,
এটা যদি বলি এইটাই আমরা বলতে পারি ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে, মানে একটা মিটিং বা একটা সভা যদি ভিডিওর মাধ্যমে সম্পন্ন করা হয় তাহলে তাকে ভিডিও কনফারেন্সিং বলে। যেমন আগে আমাদের করতে হলো শেখ হাসিনা, মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতো, এখন আমরা দেখি যে আমাদের বিএনপি, আমাদের যে বিএনপির চেয়ারপারসন আছে, তার চেয়ারপারসন এবং চেয়ারপারসনের ছেলে তারেক জিয়া, তারা দেশের বাইরে থেকে ওই ভিডিও বার্তার মাধ্যমে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা কমপ্লিট করতেছে। মানে অনেক মানুষের সাথে, ধরো আজকে সিলেট, আজকে বরিশাল, আজকে নোয়াখালী, আজকে ঢাকা, আজকে সিরাজগঞ্জ, আজকে রাজশাহী, দিনাজপুর, বরিশাল, বিভিন্ন এলাকার মানুষের সাথে একটা মিটিং হয়। ওখানে সবাই বসে থাকে, ওই স্টেজে বড় করে তারেক জিয়াকে দেখা যায়। আগে সেখানে দেখা যেত শেখ হাসিনাকে, এখন দেখা যায় তারেক জিয়াকে। তারা এইভাবে বিভিন্ন বিভিন্ন বড় বড় মিটিং গুলো কমপ্লিট করে থাকে। তাহলে আমরা ভিডিও কনফারেন্সিং কি বলতে পারি? বলতে পারি একটি সভা বা সেমিনার যদি ভিডিও এর মাধ্যমে যদি সম্পন্ন করা হয় তাহলে ভিডিও কনফারেন্সিং বলে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর খ নাম্বার দেখেন, খ নাম্বার কি বলছে? ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করার পদ্ধতিটি ব্যাখ্যা করো। ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করার পদ্ধতি ব্যাখ্যা করো। দেখো, ঘরে বসে যদি তুমি চিকিৎসা নাও এটাকে বলা হয় টেলিমেডিসিন। এটাকে বলা হয় টেলিমেডিসিন, যেটা আমরা অলরেডি 6, 7, 8, 9 থেকে কিন্তু পড়ে আসতেছি। তাহলে খ নাম্বারের এটার অ্যানসার কি হবে? এক কথায় কি হবে? টেলিমেডিসিন। টেলিমেডিসিন। ওকে, তাহলে টেলিমেডিসিন কাকে বলে এখন জাস্ট এটা একটু লিখবা, যে ঘরে বসে দূরবর্তী স্থানের কোন ডক্টরের ভিডিও বার্তার মাধ্যমে পরামর্শ নেওয়াকে বা মেডিসিন নেওয়াকে বলা হয় টেলিমেডিসিন। ক্লিয়ার? শর্টকাটে বলে দিচ্ছি, টেলিফোনের মাধ্যমে যদি ডক্টরের কাছ থেকে মেডিসিন নেওয়া হয়, মানে প্রেসক্রিপশন নেওয়া হয়, ওষুধ তো আর নিতে পারবা না, দিক নির্দেশনা নেওয়া হয়, তাহলে তাকে টেলিমেডিসিন বলে, যেটা এখানে খ নম্বরে বলা আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন গ নাম্বারটা দেখেন। গ নাম্বার কি বলা আছে? ডক্টর সাইফুল্লাহ চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন ব্যাখ্যা করো। ওকে, ডক্টর সাইফুল্লাহ উপরে দেখা যাচ্ছে যে তার মুখে একটা আঁচিল হয়, আঁচিল মানে এতটুকু একটা ব্রণের মতো আঁচিল হয়। সে তার বন্ধুর চিকিৎসকের কাছে যায়, সে রক্তপাতহীন, মানে রক্তপাত হয় না এমন কোনো অপারেশন আছে যে রক্তপাত হয় না? হ্যাঁ, আমাদের আইসিডি বইয়ে আছে। সেটার নাম কি? সেটার নাম হলো ক্রায়োসার্জারি। নাম কি? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি। ওকে, ক্রায়োসার্জারি। তো এটা বইয়ের মধ্যে সুন্দরভাবে টপিক ওয়াইজ দেওয়া আছে, ওখানে একটু পড়ে ফেলবেন। তাহলে ক্রায়োসার্জারি সম্পর্কে গ নাম্বার লিখবেন, সাজিয়ে লিখবেন কিভাবে আমি একটু বলে দিচ্ছি। ডক্টর সাইফুল্লাহ চিকিৎসক যে পদ্ধতিটি ব্যবহার করেছিলেন সেটি হলো ক্রায়োসার্জারি। এটা বলার পর এখন লিখবা ক্রায়ো শব্দের অর্থ কি, সার্জারি শব্দের অর্থ কি, একসাথে ক্রায়োসার্জারি শব্দের অর্থ কি। ক্রায়োসার্জারি হলো, ধরো তোমার পুরো শরীরের কোনো একটা অংশের টিস্যু নষ্ট হয়ে গিয়েছে, ক্যান্সার যেটা হয়, কোনো একটা জায়গায় কিছু নষ্ট হয়েছে, ওই টিস্যু কোষকলাকে আগে মানুষ কি করতো, এখানে অপারেশন করে ওটা কেটে ফেলতো, কিন্তু এখন না কেটে একদমই কম তাপমাত্রা, মানে -20 ডিগ্রি তাপমাত্রা কিছু লিকুইড জাতীয় পদার্থ এখানে প্রয়োগ করে ওই কোষকলাকে ধ্বংস করার প্রক্রিয়ার নাম হলো ক্রায়োসার্জারি। এতে করে ওই কোষকলাটা ধ্বংস হয়ে যায় আর আশেপাশের অংশটা সেফ হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। এই পদ্ধতিটার নাম হলো ক্রায়োসার্জারি। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এতে কোনো রক্তপাত হয় না, এতে কোনো ভয়ের চিন্তা নেই। এই কথাগুলো সুন্দর করে গ নম্বরে সাজিয়ে লিখে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, তারপরে দেখি ভাইয়া আছে, সেটা হলো হ্যাঁ ক্রায়োসার্জারি। ও আচ্ছা, ও তোমার অনেক আগে উত্তর দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘ নম্বরে দেখি। ঘ নম্বর কি বলছে? উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিগুলো, দেখো প্রযুক্তিগুলো বলছে, তার মানে একটা না, কিন্তু প্রযুক্তিগুলো মূলত একই, মানে দুইটা প্রযুক্তি আছে বাট দুইটা প্রযুক্তি মূলত একই, এটাই আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো দুইটা প্রযুক্তির মধ্যে একটা হলো আঙ্গুলের ছাপ আর একটা হলো চোখ দিয়ে তাকিয়েছে আর দরজা খুলে গিয়েছে। তো এটা আমরা মূল লিখবো হলো
বায়ো ইনফরমেটিক্স। কি লিখবো? সরি, বায়োমেট্রিক্স। এই পদ্ধতিটার বা এই প্রযুক্তিটার নাম লিখবো বায়োমেট্রিক্স। আবারও বলছি, এই প্রযুক্তিটার আমরা নাম লিখবো হলো বায়োমেট্রিক্স। এখন বায়োমেট্রিক্সের আবার কয়েকটা ধরন রয়েছে। বায়োমেট্রিক্সের আবার কয়েকটা ধরন রয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন, বায়োমেট্রিক্সের আবার কয়েকটা কি রয়েছে। আমি একটু আপনাদের দেখায় দিচ্ছি, তাহলে বেশি ভালো হয়। বায়োমেট্রিক্স, আচ্ছা এটা কোথায় হতে পারে? আচ্ছা, এই যে দেখেন, এখানে কি বলা আছে? শরীরের গঠন আকৃতির সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য, যেমন আঙ্গুলের ছাপ, হাতের তালুর শিরা, মুখমণ্ডল, ডিএনএ, আইরিশ, রেটিনা, গন্ধ ইত্যাদি। এই কয়েকটা হলো স্যাম্পল। এই কয়েকটা স্যাম্পল নিয়ে বায়োমেট্রিক কাজ করে থাকে। তো উদ্দীপকে দেখো, আমি এখানে যে কয়েকটা নাম দিয়েছি, তোমাদের এটা কিন্তু মূল স্লাইড। এই স্লাইড কিন্তু তোমাদের প্রাইভেট যে পেইড কোর্সের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে কিন্তু দেওয়া আছে। তোমরা কষ্ট করে সেখান থেকে মুখস্থ করে ফেলবা এই নামগুলো। দেখো, তাহলে উপরে বলা আছে যে আঙ্গুলের ছাপ, আমাদের উদ্দীপকে আঙ্গুলের ছাপ আছে। আর দেখো, এই চোখের আইরিস বা রেটিনা আছে, অর্থাৎ ওই লোকটি দরজার দিকে তাকিয়েছে আর উনি দরজা খুলে ফেলেছে। মানে ওই দরজাটা লক করা হয়েছিল তার চোখের রেটিনার ছাপ নিয়ে, অর্থাৎ চোখের রেটিনা দিয়েই তার ওই পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। সেই দিকে চোখ খুলে তাকাবেতে ওই দরজাটা খুলে যাবে। আর প্রথম যে দরজা, ওইটা হলো তার হাতের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল। ওখানে ফিঙ্গারপ্রিন্ট প্রেস করবেন আর দরজাটা খুলে যাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দীপকে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে সেটি হলো, উদ্দীপকে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে সেটি হলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের দুটো অংশ, একটা হলো হাতের ফিঙ্গারপ্রিন্ট মানে যেটা আঙ্গুলের ছাপ, আর একটা হলো কি চোখের রেটিনার মাধ্যমে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, যার কারণে সে তাকিয়েছে আর দরজাটা খুলে গিয়েছে। সুন্দর করে এই দুইটা টপিক লিখে দিবেন যে এই দুইটা অংশ একটা প্রযুক্তির অংশ, এই দুইটা উপাদান একটা প্রযুক্তির অংশ। এইটাই ব্যাখ্যা করতে বলেছে। দেখো, প্রযুক্তিগুলো মূলত একই, জাস্ট এতটুকুই এখানে ব্যাখ্যা করতে বলেছে। ওকে, এরপর নেক্সট আমরা নেক্সটটাতে যাচ্ছি। দেখো নেক্সট কি বলা আছে। ওকে, এটা হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সিকিউ নাম্বার 1। আমরা এতক্ষণ যে তিনটা সিকিউ করলাম, এই তিনটা সিকিউ এখন আমার পক্ষে তো আসলে ভাইয়া, তোমরা অনেকেই যেভাবে আসলে বলো যে আসলে আমাদের কিন্তু বলা ছিল যে 30টা ক্লাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। এখন 30টা ক্লাস এবং প্রাইস রেঞ্জের দিকেও তাকাতে হবে। 30টা ক্লাসের যতটুকু আমাদের সম্ভব হয়েছে আমরা ততটুকু শেষ করেছি। এখন অনেকের অনেক রকমের ডিমান্ড থাকতে পারে ভাইয়া, এটা অবশ্যই থাকতে পারে। তো এখন আমি তো তোমাদের আসলে সিকিউ একটা অধ্যায়ের এখন 50টা সিকিউ আসলে সলভ করতে পারবো না। তাহলে দেখা যাবে একটা অধ্যায়ের সিকিউ করতেই 10টা ক্লাস লেগে যাবে। এই জন্য আমরা গুরুত্বপূর্ণ দেখি পুরো বই থেকে ডিসিশন নিয়ে আমরা 2টা-3টা করে সলভ করাচ্ছি। যেমন প্রথম অধ্যায়ে 3টা করেছি, দ্বিতীয় অধ্যায়ে আমরা 3টা করাবো। তো আশা করি এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম কমেন্ট পেয়ে যাবে, আর বাকিগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। ওকে, এরপরে দেখো আমরা এখন সেকেন্ড চ্যাপ্টারের প্রথমটা সমাধান করব। সেকেন্ড চ্যাপ্টারেও আমরা 3টা সমাধান করার চেষ্টা করব। ওকে, দেখি এক নম্বরটা কি বলা আছে। সালাম ও কামাল দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের পাশ দিয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। কথা বলা শেষ হলে অপর পক্ষকে সিগন্যাল দিচ্ছে। সালামের সাথে থাকা একটি ডিভাইস দিয়ে তার মার সাথে একই সময়ে কথা বলছে ও শুনছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তাহলে পুলিশ কথা বলছে হলো একজন কথা বলছে তারপর আরেকজন বলতেছে, আর সালাম আবার তার মার সাথে কথা বলতেছে, একই সময় শুনতেছে, কথা বলতেছে। কামাল বলল, দোস্ত তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আমার রেডিওতে সকালে শুনেছি আজ বৃষ্টি হবে।
তাহলে এখানে আবার কি আছে আমার রেডিওতে। ওকে, এখানে তিনটা পয়েন্ট আছে, এই উদ্দীপকটার মধ্যে তিনটা পয়েন্ট। এটা হলো পুলিশ একটা প্রযুক্তি ব্যবহার করে, সালাম একটা প্রযুক্তি ব্যবহার করে, কামাল একটা প্রযুক্তি ব্যবহার করে। এখন কোন প্রযুক্তিটি কেমন এটা নিয়ে প্রশ্ন হবে আই থিংক। আমরা একটু শুরু করি। দেখো ক নাম্বার কি বলা আছে, লজিক গেট কি। দেখো এটা কিন্তু 3 নাম্বার অধ্যায়ের প্রশ্ন, বাদ দিয়ে দিছে 2 নাম্বার অধ্যায়। ওকে, লজিক গেট আমরা করব। লজিক গেট হচ্ছে একটি ডিজিটাল সার্কিট যা ইনপুট থেকে আউটপুটের মান দেয়। এরকম করে ওইখানে তো তোমরা পড়েছো লজিক গেটের সংজ্ঞাটা, এখানে আরো ভালো করে একটু জানবা। খ নাম্বারে কি বলছে, যে কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়। ওকে, কোন কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়? আমরা এটা জানি সবচেয়ে দ্বিধাহীন বাধাহীন ভাবে নেটওয়ার্ক ব্যবস্থা কোনটা, সেটা হলো অপটিক্যাল ফাইবার কেবল। তো অপটিক্যাল ফাইবার কেবলকে আসলে মূলত যত কেবল রয়েছে তাদের ব্যাকবোন বলা হয়। ব্যাকবোন শব্দের অর্থ হলো মেরুদণ্ড। ব্যাকবোন শব্দের অর্থ হলো মেরুদণ্ড, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা। আমার মেরুদণ্ড না থাকলে কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতগুলো কেবল রয়েছে তার মধ্যে অপটিক্যাল ফাইবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য অপটিক্যাল ফাইবারকে কেবল জগতের ব্যাকবোন বলা হয়। খ নম্বরে জাস্ট এতটুকুই একটু ব্যাখ্যা করে সুন্দর করে লিখে দেবেন। ভাই আইসিটির জন্য কোন গাইড ভালো হবে? লেকচার গাইড কি কিনবো সাবিল ব্যাচ? হ্যাঁ, লেকচার গাইড আমার বাসায় আছে, আমি স্টুডেন্টকে পড়াই, ওটা দেখে বেশ ভালোই, ওটা কিনতে পারো। ওকে, গ নাম্বার প্রশ্নে বলা আছে পুলিশের ব্যবহৃত ডিভাইসের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা এখন চলে যাব কোন টপিকসে, ডেটা ট্রান্সমিশন মোড। দেখো খুবই সহজ একটা বিষয়, আমি জাস্ট একটা নতুন স্লাইড এখন ওপেন করব, ওই স্লাইডে যা পড়ব ওই স্লাইডের মধ্যে আমাদের পুরো শুধু গ না, গ এবং ঘ এর উত্তর আমরা পেয়ে যাব। যে পুলিশ কোন মোড ব্যবহার করেছে, সালাম কোন মোড ব্যবহার করেছে, আর কামাল কোন মোড ব্যবহার করেছে। আমি দেখো এই স্লাইডটা যাচ্ছি, একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ওকে, আমরা কিন্তু এর আগে পড়িয়েছি, আমি এখন সেই টপিকসে চলে যাচ্ছি। দেখো আমি তোমাদের এখান থেকে একটু পড়াই। এই যে দেখো, এই যে জাস্ট এই তিনটা যে জানবে ভালো করে, সে ওই প্রশ্ন ওই সৃজনশীলটার গ এবং ঘ নাম্বার, গ এবং ঘ নাম্বার এই দুইটা প্রশ্নই সে সুন্দর করে অ্যানসার করতে পারবে। আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে গ নাম্বার বলেছিল যে উদ্দীপকে পুলিশ কোন প্রযুক্তিটি ব্যবহার করেছে বা ডেটা ট্রান্সমিশন মোডের কোনটি ব্যবহার করেছে। তো আমরা জানি ডেটা ট্রান্সমিশন মোড হলো দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। মোড শব্দের অর্থ হলো দিক। মোড শব্দের অর্থ কি ভাইয়া? মোড শব্দের অর্থ হলো দিক। দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যায়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স। আমরা এখন এই তিনটার সংজ্ঞা একটু করব। আমরা জানি সিমপ্লেক্স মানে হলো কি, শুধুমাত্র এক পক্ষ থেকে ডেটা ট্রান্সফার করা যায়, অন্য পক্ষ থেকে ডেটা ট্রান্সফার করা যায় না, তাকে সিমপ্লেক্স বলে। যেমন টেলিভিশন, যেমন টেলিভিশন। ওই উদ্দীপকে কি ছিল? ওই উদ্দীপকে কামাল শুনেছিল রেডিওতে যে আজকে বৃষ্টি হবে, তাহলে ওইখানে কামালের যে ব্যবহৃত প্রযুক্তি সেটা হলো সিমপ্লেক্সের উদাহরণ, সুন্দর করে বর্ণনা করবেন। আচ্ছা, তারপর দেখেন হাফ ডুপ্লেক্স। এই ধরনের ট্রান্সমিশন প্রেরক ও প্রাপক উভয় দিকে ডেটা পাঠানো কিন্তু একই সময় ট্রান্সমিট করা যায় না, যেমন ওয়াকি টকি। তাহলে ওইখানে পুলিশ ব্যবহার করেছিল হলো ওয়াকি টকি। তাহলে গ নাম্বারের যে প্রশ্ন লিখবেন, জাস্ট গ নাম্বার এই ওয়াকি টকি সম্পর্কে সুন্দর করে বর্ণনা করবেন এবং হাফ ডুপ্লেক্স কাকে বলে এটা লিখবেন। যে হাফ ডুপ্লেক্স হলো দুই পাশ থেকেই তথ্য পাঠানো যায় কিন্তু একই সময়ে সিগন্যাল পাঠানো যায় না। একজন সিগন্যাল পাঠালে অন্যজনকে চুপ করে থাকতে হয়, অন্যজন সিগন্যাল পাঠালে অন্যজনকে অপেক্ষা করতে হয়। অর্থাৎ দুই পাশ থেকে করা যায় কিন্তু একই সময়ে করা যায় না, এটাকে আমরা বলি হলো কি হাফ ডুপ্লেক্স। তাহলে পুলিশের ওয়াকি টকি হলো হাফ ডুপ্লেক্সের উদাহরণ। এরপর দেখো সর্বশেষে সালাম তার মায়ের সাথে ফোনে কথা বলেছে। তাহলে ফোনে কথা বলা হলো ফুল ডুপ্লেক্সের একটি উদাহরণ। ফোনে কথা বলা, একসাথে দুই দিক থেকে ডেটা ট্রান্সফার করা যায় এবং একই সময়ে ডেটা ট্রান্সফার করা যায়।
পুরো উদ্দীপকটা জুড়ে এই অপশন থেকে প্রশ্ন করেছে। আমি যখন এই অপশনটা তোমাদের পড়িয়েছি দ্বিতীয় অধ্যায়, তখন এখানে আমি 3 স্টার দিয়েছিলাম। যাদের মনে আছে তাদের তো ভালো, আর যাদের মনে নাই তারা আবার দেখে নিতে পারো। আমি বলেছিলাম এই স্টারটা মানে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। ওকে, তাহলে আমরা নেক্সট সৃজনশীলে একটু যাচ্ছি। দেখো, এরপর আমরা 2 নাম্বার চ্যাপ্টারের 2 নাম্বারটাতে যাচ্ছি। দেখো, এটা একটা সৃজনশীল, এটা আমরা একটু পড়ি, উদ্দীপকটা দেখি কি বুঝতে পারি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তলার অনেকগুলো কম্পিউটার, বানানো একটু ভুল হয়েছে, কম্পিউটার একটি নেটওয়ার্কের আওতায় আনা হলো। একটি নেটওয়ার্কের আওতায় আনা হলো, পয়েন্ট নোট করো এখানে। কিছুদিন পর বিশেষ একটি কম্পিউটার নষ্ট হয়। বিশেষ একটি কম্পিউটার নষ্ট হওয়ায় অন্য কম্পিউটারগুলো থেকে তথ্য আদান প্রদানের জটিলতা দেখা দিল। ভালো করে মনে রাখবা, সে কিন্তু এখানে কেন্দ্রীয় কম্পিউটার বলে নাই, বিশেষ একটি কম্পিউটার বলছে। তার মানে কি, না টপোলজি থেকে প্রশ্ন করা হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায়ের এমন একটা টপিক রয়েছে যে মনে করো যে সবকিছু এলোমেলো হয়ে যাবে পৃথিবীর, মনে করো আসলে ওইভাবে তো বলা উচিত না, তারপরে বলছি সবকিছু থেকে যদি প্রশ্ন না হয়, টপোলজি থেকে প্রশ্ন হবেই হবেই হবে, এটা একদম লিখে রাখতে পারো এখন। আচ্ছা দেখো, তাহলে টপোলজি থেকে প্রশ্ন হয়েছে। এখন বলেছে বিশেষ একটি কম্পিউটার নষ্ট হওয়াতে তার ওই নেটওয়ার্ক সমস্যা হয়েছে। এখানে কিন্তু কেন্দ্রীয় কম্পিউটার বলে নাই। তো দেখো, ধরো এটা কোন টপোলজি, এটা কিন্তু রিং টপোলজি। তো ধরো এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা পাঠানো অনেক জটিলতা দেখা যায়, যেটা উদ্দীপকে বলেছে। এখন অনেকে বলতে পারো যে ভাই এটা তো স্টার টপোলজি হতে পারতো, কিন্তু স্টার হবে না কেন? স্টার টপোলজি আমরা জানি যে স্টার টপোলজির কি থাকে, একটা কেন্দ্রীয় হাব থাকে, একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে, যে কেন্দ্রীয় কম্পিউটার থেকে সবগুলোকে ডেটা ট্রান্সফার করা হয়। তো এখানে তো বলেছে কেন্দ্রীয় কম্পিউটারটি নষ্ট হয়নি, এখানে বলেছে একটি বিশেষ কম্পিউটার নষ্ট হওয়ার কারণে বাকিগুলোতে জটিলতা দেখা দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি উদ্দীপকে রিং টপোলজির কথা বলা হয়েছে। উদ্দীপকে রিং টপোলজির কথা বলা হয়েছে। উদ্দীপকে রিং টপোলজির কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা একটু প্রশ্ন করে দেখি কি বলছে। ক নাম্বার প্রশ্ন বলছে ব্রিজ কি। ক নাম্বার প্রশ্ন বলছে ব্রিজ কি। তো ব্রিজ হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস, আমি বলে দিচ্ছি, তোমরা পরে পড়ে নিও। ব্রিজ হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যেখানে বৃহৎ আকারের অনেক মানে কম্পিউটারগুলো নিয়ে বৃহৎ আকারের একটি নেটওয়ার্ক তৈরি করা হয়। তাহলে আবার বলছি, ব্রিজ হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যেখানে কম্পিউটার একাধিক কম্পিউটার নিয়ে বৃহৎ আকারের একটি নেটওয়ার্ক তৈরি করা হয়। আচ্ছা, খ নাম্বার দেখো, খ নাম্বার কি বলা আছে, ওয়্যারলেস কমিউনিকেশনের ধারণাটি ব্যাখ্যা করো। ওয়্যারলেস, ওয়্যারলেস, ওকে। লেস শব্দের অর্থ হলো বিহীন, বিহীন, আর ওয়্যার শব্দের অর্থ হলো তার। তাহলে তারবিহীন কমিউনিকেশন ধারণাটা, কমিউনিকেশন মানে হলো কথা বলা বা আদান প্রদান বা যোগাযোগ, আদান প্রদান। ওকে, তাহলে প্রশ্ন করছে কি ওয়্যারলেস কমিউনিকেশন ধারণাটি, তাহলে তারবিহীন তথ্য আদান প্রদান ধারণাটি লিখতে হবে। তাহলে তুমি সুন্দর করে লিখবা, যে কমিউনিকেশনে বা যে তথ্য আদান প্রদানে তারের প্রয়োজন হয় না, তারের উপর নির্ভর করে না, তাকে ওয়্যারলেস কমিউনিকেশন বলে। যেমন দুই তিনটা উদাহরণ দিলাম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, মোবাইল নেটওয়ার্ক। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, মোবাইল নেটওয়ার্ক, এই কয়েকটা লিখবা, তাতেই খ নাম্বার প্রশ্নটা হয়ে যাবে। ওকে, এবার আমরা একটু গ নাম্বারটা দেখি। গ নাম্বারে কি বলা আছে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন টপোলজি ব্যবহার করেছিল ব্যাখ্যা করো। দেখো, উদ্দীপকে আমি এটা আগে লিখে রেখেছি, উদ্দীপকে রিং টপোলজি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি রিং টপোলজি ব্যবহার করেছিল। এই কথাটা লিখে রিং টপোলজি সম্পর্কে লিখবা। সবচেয়ে ভালো হয় রিং টপোলজির একটা চিত্র দিয়ে দিবা, চিত্র দিয়ে মাঝখানে লিখে দিবা রিং টপোলজি, বা নিচে লিখে দিবা রিং টপোলজি, এবং রিং টপোলজির সংজ্ঞা দিবা, সুবিধা দিবা, অসুবিধা দিবা। দ্যাটস এনাফ গ নাম্বারের জন্য। আচ্ছা, তারপরে এবার দেখো ঘ নাম্বারে কি বলা আছে। ঘ নাম্বার বলা আছে উদ্দীপকের পরিস্থিতিতে জটিলতা এড়াতে কোন টপোলজি ব্যবহার করা প্রয়োজন। অর্থাৎ বলতেছে, ঘ নাম্বার বলছে যে
সমস্যাটা হলো এটার জন্য কোন টপোলজি ব্যবহার করা সবচেয়ে ভালো। তাহলে তুমি বলবা যে উদ্দীপকে যে সমস্যাগুলো হয়েছে এর সমস্যা সমাধানের জন্য একটি মাত্র টপোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেটার নাম হলো স্টার টপোলজি। দেখো স্টার টপোলজি, এটার সংজ্ঞা দিয়ে দিবা। স্টার টপোলজি কেন, এটার পক্ষে এখন যুক্তি দিবা। বলবা যে নিচে উত্তরের পক্ষে যুক্তি দেখানো হলো। তুমি যে সাজেস্ট করলা যে স্টার টপোলজি দিতে হবে, এটার এখন যুক্তি দেখাতে হবে। যুক্তিটা হলো কি, মনে করো এইখানকার শুধুমাত্র একটা কম্পিউটার যদি কোনো কারণে নষ্ট হয়, মানে কেন্দ্রীয় কম্পিউটার, এইটা শুধু ফলো করতে হবে, এটা সবসময় ভালো রাখতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। যদি এটা নষ্ট হয় তাহলেও নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না, এটা নষ্ট হলেও নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না, এটা নষ্ট হলেও নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। শুধু সব সময় মনোযোগ দিতে হবে যাতে যেন কেন্দ্রীয় হাব বা কেন্দ্রীয় কম্পিউটার যেটা, ওইটা যেন সচল থাকে। কেন্দ্রীয় কম্পিউটারটা সচল থাকলে উপরের যতগুলো কম্পিউটার আছে, একটা দুইটা তিনটা নষ্ট হয়ে গেলেও ওই নেটওয়ার্কটি সচল থাকবে, তথ্য আদান প্রদানে কোনো জটিলতা দেখা দিবে না। সুন্দর করে ঘ নাম্বারে এই প্রশ্নটা ব্যাখ্যা দিবেন এবং চিত্র সহকারে দিবেন, তাহলে আরো ফুল নাম্বার পেতে পারেন। ওকে, আমরা তাহলে দ্বিতীয় চ্যাপ্টারের 2 নাম্বারটা শেষ করলাম। আমরা দ্বিতীয় চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনটা আমরা একটু দেখি। আমরা বলেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টা করে সমাধান করব। ওকে, তাহলে আমরা 3 নাম্বার চ্যাপ্টারের লাস্টটা দেখি। কিন্তু ভাইবো না যে ম্যাথমেটিক্যাল আবার 3টা করব, ম্যাথ আমরা একটু বেশি করব। যেমন 3 নাম্বার অধ্যায়ে ম্যাথ আছে, এখানে আমরা 4টা 5টা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, দেখো 3 নাম্বার কি বলেছে। কলেজ ছাত্রী সুমাইয়া গ্রামের বাসিন্দা হয়ে কলেজ প্রাঙ্গণে ভিডিও ফোনে কথা বলা সহ ইন্টারনেটের সুবিধাগুলো ভোগ করতে পারছে, কিন্তু দিনের বিশেষ বিশেষ, এই যে এখানে নোট করো, কিন্তু দিনের বিশেষ বিশেষ সময় সে চাহিদা মতো সুবিধা পায় না। বন্ধুদের কাছেও এই সমস্যার কথা জানতে পেরে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে অধ্যক্ষ মহোদয় আইসিটি শিক্ষককে দ্রুত বিকল্প উপায়ে সমস্যাটি সমাধানের নির্দেশ দেন। উদ্দীপকে সুমাইয়া একজন গ্রামের মেয়ে, সে কলেজে গেলে শুধু ইন্টারনেট ব্যবহার করতে পারে, কিন্তু দিনের কিছু বিশেষ সময় ইন্টারনেট ব্যবহার করতে পারে না, মানে সমস্যা হয়, মানে নেট স্লো হয়ে যায়। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে ওটা একটা ওয়াইফাই ছিল, তো ওই ওয়াইফাই সে ব্যবহার করে, কিন্তু কিছু কিছু সময় যখন অনেক মানুষ মিলে ইউজ করে তখন ট্রাফিক তৈরি হয়, অর্থাৎ ওই ওয়াইফাই এর মধ্যে যান্ত্রিক সমস্যা দেখা যায়, মানে অনেক মানুষ যদি একসাথে একটি ওয়াইফাই ইউজ করে তখন নেট স্লো হয়ে যায়, এইটার কথা এখানে বলা হয়েছে। আমরা একটু প্রশ্নগুলো পড়ি। ক নম্বরে বলা আছে ল্যান কি। তো ল্যান কি এটা আমরা জানি, ল্যান মানে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান এর ফুল মিনিং হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। জাস্ট এইটুকু যদি লিখে দাও ভাইয়া ক নাম্বারের জন্য, তাহলে তোমরা 1 পেয়ে যাবে। ওকে, এবার একটু দেখো ঘ নাম্বারে কি বলা আছে। ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহী তার উত্তম। তো আলোক রশ্মি পরিবাহী তার উত্তম, যখনই এটা লিখবে তখনই বুঝে যাবে এটার নাম হলো অপটিক্যাল ফাইবার। কারণ আমরা জানি অপটিক্যাল ফাইবার হলো আলোক রশ্মির মতো করে ডেটা নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দেয়। তাহলে যখনই বলবে আলোক রশ্মি পরিবাহী তার, তখনই বলবো এই তারের নাম হলো অপটিক্যাল ফাইবার। তাহলে অপটিক্যাল ফাইবার সম্পর্কে সুন্দর করে 2-3টা লেখা লিখে দিবা, খ নম্বরে নাম্বার পেয়ে যাবে। এবার আমরা একটু গ নম্বরের দিকে তাকাই। গ নম্বরে বলা আছে কি, সুমাইয়া কোন প্রজন্মের ডিভাইস ব্যবহার করেছে। কোন প্রজন্মের ডিভাইস, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের যখন ডিভাইস পড়েছিলাম প্রজন্ম, যে প্রথম জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, মানে 1G 2G 3G 4G 5G এইগুলো কিন্তু পড়িয়েছিলাম। তো আমি বলেছিলাম যে 4G সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো এটা আমাদের সেই 4G সম্পর্কে লেখা। তো দেখো যেহেতু সে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারতেছে এবং ভিডিও কলে কথা বলে, উপরে বলা আছে, তো ভিডিও কলে কথা বলা অ্যান্ড্রয়েড ফোন এগুলো হলো 4G জেনারেশন, মানে চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য। তাহলে সুন্দর করে চতুর্থ প্রজন্ম কত সাল থেকে কত সাল পর্যন্ত, চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্যগুলো, চতুর্থ প্রজন্মের সুবিধা অসুবিধাগুলো সবগুলো সুন্দর করে লিখে দিবেন। জাস্ট এইটাই চেয়েছে গ নম্বরে, যে কোন প্রজন্মের ডিভাইস, সে তাহলে চতুর্থ প্রজন্মের ডিভাইস ব্যবহার করেছে। ওকে, ঘ নাম্বার আমরা একটু দেখি।
উদ্দীপকের সমস্যাটি সমাধানের আইসিটি শিক্ষক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে যুক্তি সহ বিশ্লেষণ করো। এটা নির্দিষ্ট কোনো সমাধান উনি ব্যবহার করতে পারে না, যতগুলো আছে আমি সবগুলো নিয়ে ডিসকাস করি, তোমরা একটু দেখো। ওকে, তো প্রথমত তার ওয়াইফাই এর ম্যাক্স এরিয়াটা বাড়াতে হবে। কি করতে হবে? ওয়াইফাই, ওই কলেজের যে ওয়াইফাইটা রয়েছে ওই ওয়াইফাই এর ম্যাক্স এরিয়াটা বাড়াতে হবে। আমরা জানি যে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে, তাহলে ওই কলেজের যে ওয়াইফাই এর ব্যান্ডউইথ রয়েছে ওই ব্যান্ডউইথের হার বৃদ্ধি করতে হবে, ওই ব্যান্ডউইথের হার বৃদ্ধি করতে হবে। তারপর আরেকটা পদক্ষেপ নিতে পারবো, সেটা হলো কলেজের বিভিন্ন কক্ষে বিভিন্ন রাউটার ব্যবহার করতে হবে। এতে করে একটা রাউটারে যেন অনেকজন একসাথে ইউজ না করে, অনেকজন একসাথে ইউজ করলে দেখা যায় যে ওইখানে একটা ট্রাফিক সৃষ্টি হয়, একটা রাশ সৃষ্টি হয়। রাশ বা ট্রাফিক সৃষ্টি হলে তখন ওই নেটওয়ার্ক অনেক স্লো হয়ে যায়, যেটা এই যে কলেজ ছাত্রী সুমাইয়া ফেস করেছে। অনেকজন হয়তো একসাথে যে টাইমে ব্যবহার করে ওই টাইমে তখন স্লো হয়ে যায়। তো এই জন্য তাহলে আমরা কি কি করতে পারি? একাধিক রাউটার ব্যবহার করতে পারি। তারপর ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ সম্পর্কে বলবা, ব্যান্ডউইথের হার বৃদ্ধি করতে পারি, ওয়াইফাই এর এরিয়া বৃদ্ধি করতে পারি। তারপরে আমরা কলেজের বিভিন্ন এরিয়াতে মানে আলাদা আলাদা ভবনে আলাদা আলাদা ওয়াইফাই সেটআপ দিতে পারি। এই যে কয়েকটা পদক্ষেপগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করবা, এতেই হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে সবার সাথে সুস্থ শরীরে দেখা হবে। আর ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবেন, ভাইয়া নতুন একটা জবে ঢুকতে যাচ্ছে, এই জন্য আসলে আপনাদের ক্লাসটা আমরা মেনটেন করতে একটু সমস্যা হচ্ছে। তবে ক্লাস ইনশাআল্লাহ শেষ করব এবং ভালো করে শেষ করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ থার্ড চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস নিয়ে সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।